এবার ভারতের মাটি বা সয়েল সম্পর্কে বলি। জায়গার ভিত্তিতে ভারতে নর্মালি 8 ধরনের মাটি দেখা যায়। পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, মরুভূমি অঞ্চলের মাটি, জলাভূমি অঞ্চলের মাটি আর লবণাক্ত অঞ্চলের মাটি। এই মাটিগুলো সম্পর্কে কিছু কথা বলি, তারপর মৃত্তিকা সম্পর্কে আরো বিভিন্ন কিছু আছে সেগুলোও বলবো। কোনো একটা জায়গাতে কি ধরনের মাটি থাকবে তার উপর বিভিন্ন জিনিস ফ্যাক্টর করে। সব থেকে বেশি যে সমস্ত জিনিস ফ্যাক্টর করে সেগুলো হলো ওই জায়গার জলবায়ু, ওই জায়গার জীব বৈচিত্র্য, ওখানকার ভূপ্রকৃতি, ওই মাটির নিচে কোন পাথর বা কোন ধরনের শিলা রয়েছে, আর ওই মাটি কত দিনে তৈরি হচ্ছে অর্থাৎ সময়। এই 5টা ফ্যাক্টর কোনো একটা জায়গাতে কি রকমের মাটি থাকবে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি ফ্যাক্টর বললাম? ক্লাইমেট বা জলবায়ু, জীব বৈচিত্র্য, ভূপ্রকৃতি, ওখানকার মাটির নিচের শিলা অর্থাৎ প্যারেন্ট রক, আর সময় বা টাইম। এবার এই 5টা ফ্যাক্টরের ভেতরেও সবচেয়ে বেশি ডিপেন্ড করে ক্লাইমেট বা জলবায়ু আর জীব বৈচিত্র্যের উপর। এখন ভারতের কোথায় কোন মাটি রয়েছে সেটা বুঝতে গেলে বিভিন্ন পর্বতের অবস্থান যদি আমরা জানি সবচেয়ে ভালো সুবিধা হয়। তো পর্বতগুলো কোথায় কি আছে? এইগুলো বড় বড় পাহাড় রয়েছে। এখানে পশ্চিম ঘাট, এখানে পূর্ব ঘাট, এখানে বিন্ধ্য, সাতপুরা, অজন্তা, এখানে গির পাহাড়, এখানে আরাবল্লী, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া। এছাড়াও প্রচুর ছোটখাটো পাহাড় রয়েছে, সেগুলো বললাম না। আর এই পাশে রয়েছে পুরোটা হিমালয়। এবার যদি আমরা ভারতের জলবায়ুর কথা বলি, ভারতে মৌসুমী বায়ু সবচেয়ে প্রথম আসে কেরালার এই উপকূলে অর্থাৎ মালাবার উপকূলে, আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে যে মাটিটা তৈরি হয় সেটা হলো ল্যাটেরাইট মাটি। ফলে এই এরিয়াতে আমাদের এই মালাবার উপকূলের এই এরিয়াতে তৈরি হয় ল্যাটেরাইট মাটি, আর এই জায়গাটাতেই সব থেকে বেশি ল্যাটেরাইট মাটি দেখা যায়। কেরালা, ব্যাঙ্গালোর এই উপকূল জুড়ে মানে মালাবার আর কানারি এই দুটো উপকূল জুড়ে সবচেয়ে বেশি ল্যাটেরাইট মাটি দেখা যায়। যেখানে মুষলধারায় বৃষ্টিপাত হয় সেখানেই নর্মালি ল্যাটেরাইট মাটি দেখা যায়। ভারতের এই জায়গাটাতে হয়, আর মেঘালয়ের এই এরিয়াতেও আমাদের ল্যাটেরাইট মাটি দেখা যায়, কারণ এইখানেও প্রচুর ঝমঝমিয়া বৃষ্টি হয়। আর এই যে এই জায়গাটাতেও হয় উত্তর আসামের এই সাইডাতে। তবে এই জায়গাটাতে ল্যাটেরাইট মাটির পরিমাণ একটু কম, কারণ এইখানে বৃষ্টির তুলনায় এই ব্রহ্মপুত্র নদীর জলের ফলে পলি মাটি বেশি তৈরি হয়ে যায়। তো এখানেও ল্যাটেরাইট মাটি টুকটাক দেখা যায়, মেঘালয়ের এই এরিয়াতে দেখা যায়, আর সব থেকে বেশি দেখা যায় কেরালার এই এরিয়াতে। এখন এই যে এই এরিয়াটাতে বললাম শুধুমাত্র এই এরিয়া না, মোটামুটি এই পুরো এরিয়া জুড়েই দেখা যায় ল্যাটেরাইট মাটি। মানে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম দিক এই পুরোটা জুড়েই দেখা যায় কি ল্যাটেরাইট মাটি। এরপর মাটি তৈরিতে একটা ফ্যাক্টর বললাম প্যারেন্ট রক। প্যারেন্ট রক অর্থাৎ প্রাথমিক শিলা যেটা আছে তার উপর ভিত্তি করেও মাটি তৈরি হয়। যেমন ব্যাসল্ট বা নিজ শিলার ভিত্তিতে যে সমস্ত মাটি তৈরি হয় সেই মাটির রং খুব কালো হয়ে যায়, সেটাকে কালো মাটিই বলা হয়। এখন ভারতে সবচেয়ে বেশি ব্যাসল্ট বা নিজ শিলার প্যারেন্ট রক রয়েছে এই এরিয়াতে, ফলে এই এরিয়াতে দেখা যায় কালো মাটি। এই গুজরাট, মহারাষ্ট্র এই এরিয়াতে দেখা যায় কালো মাটি। এই যে নর্মালি এই এরিয়া জুড়ে দেখা যায় কি কালো মাটি। গুজরাট, মহারাষ্ট্র, মেইনলি গুজরাট আর মহারাষ্ট্র এই এরিয়াতে দেখা যায় কালো মাটি। এরপরে বলি পলি মাটি। নর্মালি নদী দ্বারা বাহিত পলি দিয়ে যে সমস্ত মাটি তৈরি হয় সেইগুলোকেই বলা হয় পলি মাটি। তো ভারতে যেখানে এখানে সব থেকে বেশি নদীর প্রভাব রয়েছে সেই জায়গাতেই দেখা যায় পলি মাটি। সবচেয়ে বেশি প্রভাব রয়েছে উত্তর ভারতের এই এরিয়াতে। এই যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই জায়গা জুড়ে পুরো রয়েছে আমাদের পলি মাটি। এছাড়া আসাম, মেঘালয় মানে এই পুরোটা জুড়ে মাঝখানে এইটুকু জায়গায় হচ্ছে আমাদের ল্যাটেরাইট মাটি দেখা যায়। তো উত্তর ভারতের বলতে গেলে এই পুরো এরিয়া জুড়েই রয়েছে পলি মাটি। এবার এই সমস্ত মাটি সম্পর্কে বলবো এক এক করে। এবার মাটির ভেতর একটা নাম বললাম মরুভূমি অঞ্চলের মাটি। তো ভারতে যেখানে মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে মরুভূমি অঞ্চলের মাটি। তো মরুভূমি অঞ্চল রয়েছে এই রাজস্থান এরিয়াতে। তো রাজস্থানের এই এরিয়াটা ধরা হয় পুরো পুরো বালি মাটি বা মরু অঞ্চলের মাটি। এই এরিয়াতে হচ্ছে মরু অঞ্চলের মাটি। এরপর পার্বত্য অঞ্চলের মাটি কোথায় হবে? পার্বত্য অঞ্চলের মাটি হবে। তার মানে এই পুরো এরিয়া জুড়ে কি পার্বত্য অঞ্চলের মাটি। এই পুরো এরিয়া জুড়ে পার্বত্য অঞ্চলের মাটি। তারপর একটা পয়েন্ট বললাম জলাভূমি অঞ্চলের মাটি। জলাভূমি কোথায়? যেখানে নদের মোহনা তৈরি হয়। নদের মোহনায় যেখানে স্যাঁতসেঁতে জায়গায় সেই সমস্ত জায়গায় জলাভূমি অঞ্চলের মাটি তৈরি হয়। তো স্যাঁতসেঁতে জায়গা হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্রের যে মোহনা এই এরিয়াতে, তাহলে এই এরিয়াতে হবে জলাভূমি অঞ্চলের মাটি। এছাড়া অন্যান্য যে সমস্ত নদীর মোহনা রয়েছে যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই সমস্ত নদীর মোহনায় কি রয়েছে? এই সমস্ত নদীর মোহনায় রয়েছে জলাভূমি অঞ্চলের মাটি। এর পাশাপাশি একটা বলেছিলাম লবণাক্ত মাটি। এটা বলতে বোঝায় যে মাটিতে লবণের ভাগ সব থেকে বেশি থাকে। যেমন গুজরাটের এই কচ্ছর এরিয়া, এই এরিয়াতে নর্মালি লবণাক্ত মাটি দেখা যায়।
এই যে এই এরিয়াতে লবণাক্ত মাটি দেখা যায়। তাহলে গুজরাটের এই এরিয়াতে লবণাক্ত মাটি, এছাড়াও সুন্দরবনের কিছু কিছু জায়গায় লবণাক্ত মাটি দেখা যায়। তাহলে কি কি বললাম? ল্যাটেরাইট মাটি, কালো মাটি, এখানে হচ্ছে লবণাক্ত মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য মাটি, পলি মাটি আর জলাভূমি অঞ্চলের মাটি, 7টা হলো। আর আরেকটা বাকি থাকলো কি? লাল মাটি। এইগুলো ছাড়া ভারতের যে যে জায়গায় যে এরিয়া আছে সব জায়গাতেই রয়েছে লাল মাটি। এই যে পলি মাটি এই এরিয়াতে বলেছিলাম, এই এরিয়ার পাশাপাশি এই যে রাজস্থানের এই এরিয়াতেও কিন্তু প্রচুর নদ নদী রয়েছে, ফলে এই এরিয়াতেও আমাদের পলি মাটির পরিমাণ আছে। ভারতের সব থেকে বেশি মাটি হলো পলি মাটি, ভারতের সব থেকে বেশি মাটি হলো পলি মাটি, তারপরে হলো লাল মাটি। এই যে বাকি যে এরিয়া থাকলো, এই পুরো এরিয়া জুড়ে দেখা যায় লাল মাটি। এই যে মালভূমি অঞ্চল যেটা দেখা যায়, বিশেষ করে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এই এরিয়া পুরোটাই লাল মাটির অংশ। তো যাই হোক, ভারতের এই হচ্ছে বিভিন্ন টাইপের মাটি। এবার এই মাটিগুলো সম্পর্কে কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলো বলে রাখি। প্রথমে বলি এই ল্যাটেরাইট মাটি সম্পর্কে। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় তৈরি হবে? যেখানে মুষলধারায় খুব বৃষ্টিপাত হবে। শুধুমাত্র মুষলধারা না, মুষলধারা বৃষ্টিপাতের ফলে একটা টেকনিক্যাল টার্ম রয়েছে, লিচিং প্রসেস, অর্থাৎ চুইয়ে জল নিচে চলে যাওয়া আর মাটির দানা দানা পদার্থ মাটির উপরে উঠে আসা, সেটাকেই বলা হয় লিচিং প্রসেস। তো এই লিচিং প্রসেসের মাধ্যমে যে মাটি তৈরি হয় সেটাকেই বলা হয় ল্যাটেরাইট মাটি। এই ল্যাটেরাইট মাটির ক্ষেত্রে মাটির উপরের দিকে মাটির কোনো উর্বরতা থাকে না, তবে মাটির একটুখানি নিচে এই উর্বরতাটা বজায় থাকে, যেটা বাগান টাইপের জিনিসপত্র তৈরির ক্ষেত্রে খুব ভালো উপযোগী। অর্থাৎ বাগানে চাষের ক্ষেত্রে এই ল্যাটেরাইট মাটি খুবই উপযোগী। আর এই জন্যই কেরালার এই এরিয়াতে বা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের এই এরিয়াতে প্রচুর পরিমাণে বাগানে চাষ হয়, যেমন কাজু, মশলা, চা, কফি, ফুল, এইসব। এবার এই ল্যাটেরাইট মাটি বাগানে চাষের পাশাপাশি ইট তৈরির জন্য সব থেকে ভালো মাটি। আমরা জানি যে মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়, এখন ওই ইট তৈরির জন্য সব থেকে ভালো মাটি হলো এই ল্যাটেরাইট মাটি। এই ল্যাটেরাইট মাটিতে অ্যালুমিনিয়াম আর লোহার পরিমাণ অনেক বেশি থাকে। তো যাই হোক, ল্যাটেরাইট হলো। এরপরে বলি কালো মাটি বা ব্ল্যাক সয়েল। কালো মাটি বা ব্ল্যাক সয়েল এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় রেগুর মাটি বা রেগুর সয়েল। যেমনটা বললাম যে এই মাটির নাম কালো মাটি এসে গেছে এর কালো রঙের জন্য। এর ভেতরে একটা মিনারেলস থাকে টিটেনিফেরাস ম্যাগনেটাইট। টিটেনিফেরাস ম্যাগনেটাইটের জন্য এই কালো মাটির রং কালো হয়। তবে টিটেনিফেরাস ম্যাগনেসাইটের সাথে আরো একটা জিনিস থাকে, সেটা হলো টাইটানিয়াম অক্সাইড। টাইটানিয়াম অক্সাইড আর টিটেনিফেরাস ম্যাগনেটাইট, এই দুটো জিনিস থাকে বলেই এই মাটির রং কালো হয়ে যায়। আর এই কালো মাটির একটা বিশেষত্ব হলো এই কালো মাটি নিজের ভিতরে প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে, অর্থাৎ জল ধারণ ক্ষমতা খুব বেশি। তবে এই মাটির উপরের সারফেসে, অর্থাৎ উপরের দিকে দেখলে বোঝা যায় না যে এই মাটির ভেতরে জল রয়েছে। খুব ভালো একটা এক্সাম্পল হলো, ড্রেন থেকে যখন ময়লা তুলে রাস্তার সাইডে রাখা হয়, তখন 4-5 দিন পরে দেখা যায় যে ওই নোংরার উপরটা পুরো শুকিয়ে গেছে। বাইরে থেকে দেখে মনে হয় যে নোংরা হয়তো পুরো শুকিয়ে গেছে, কিন্তু ওর ভেতরে তখনও নরম অবস্থায় থাকে দূষিত পদার্থ। এই কালো মাটি ঠিক ওই রকমই হয়, উপরটা দেখে মনে হয় খুব শুকনো, কিন্তু ভেতরের দিকে ওই মাটিতে জল থাকে। আর এই ধরনের মাটি কার্পাস বা তুলো চাষের জন্য খুবই পারফেক্ট। এই জন্যই এই এরিয়াতে সবচেয়ে বেশি তুলোর উৎপাদন হয়। গুজরাট আর মহারাষ্ট্র এরিয়াতে সবচেয়ে বেশি তুলোর উৎপাদন হয়, এর ভেতরেও গুজরাটে সবচেয়ে বেশি তুলোর উৎপাদন হয়। তো কালো মাটি হলো। আচ্ছা, কালো মাটিকে আরো একটা নামে ডাকা হয়। কালো মাটির আর একটা নাম কি বললাম? রেগুর, কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে বলা হয় সার্নোজেম, ট্রপিক্যাল সার্নোজেম। কালো মাটির ইন্টারন্যাশনাল নাম হলো ট্রপিক্যাল সার্নোজেম। এবার এই সার্নোজেমের সাথে রিলেটেড আরো একটা শব্দ আছে, সেটা হলো সিরোজেম। এই যে মরু অঞ্চলের মাটি, মরু অঞ্চলের মাটিকে ইন্টারন্যাশনালি বলা হয় সিরোজেম সয়েল। এই মরু অঞ্চলের মাটি বা সিরোজেমে জল ধারণ ক্ষমতা একদমই থাকে না, অর্থাৎ এই এলাকার মাটি জল ধারণ করে রাখতে পারে না, জল পুরোটাই নিচের লেয়ারে পাস করে দেয়। বিভিন্ন লেয়ার থাকে, ও, এ, বি, সি, আর, এই সমস্ত বিভিন্ন লেয়ার থাকে মাটি। তো এই মরু অঞ্চলে যে মাটি, সেই মাটি তার উপরে যে জল জমে সেটাকে পুরোটাই পরপর নিচের লেয়ারে পাস করে দেয় প্যারেন্ট রক পর্যন্ত। এখন এই মাটিতে যেহেতু জল তেমন থাকে না, এই জন্য এখানে চাষবাসও তেমন খুব একটা হয় না, খুব কম জল লাগে এইরকম চাষবাস এখানে হয়, যেমন জোয়ার, বাজরা, এইসব। মরু অঞ্চলের মাটিতে জোয়ার, বাজরা এই সমস্ত চাষবাস হয়। এরপরে বলি পার্বত্য অঞ্চলের মাটি। পর্বত এলাকায় যে মাটি দেখা যায় সেটাকে বলা হয় পার্বত্য অঞ্চলের মাটি বা মাউন্টেন সয়েল। অনেক সময় একে ফরেস্ট সয়েলও বলা হয়, তবে এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয়
পটসল সয়েল বা পটসল মৃত্তিকা। পার্বত্য অঞ্চলের মাটিকেই বলা হয় পটসল মৃত্তিকা। ভারতে যত ধরনের মাটি আছে সবচেয়ে দুর্বল টাইপের মাটি হলো এই পার্বত্য অঞ্চলের মাটি। মাঝে মাঝে এই মাটিতে ল্যান্ডস্লাইড বা ভূমি ধস দেখা যায়। এই মাটিতে নর্মালি কেশর, আপেল, স্ট্রবেরি এই সমস্ত জিনিস ভালো হয়। এরপরে বলি জলাভূমি অঞ্চলের মাটি। এর আরেক নাম হলো পিটি সয়েল বা মার্সি সয়েল। জলাভূমি অঞ্চলের মাটি বা জলাভূমি মাটি ইংরেজি নাম হলো পিটি সয়েল বা মার্সি সয়েল। নর্মালি বিভিন্ন নদের মোহনাতে এই ধরনের মাটি দেখা যায়, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায়, মহানদী নদীর মোহনায়, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এই সমস্ত নদীর মোহনায় দেখা যায়। তবে ইন্টারেস্টিং বিষয় হলো যে উত্তর ভারতেও একটা জায়গা আছে যেখানে এই জলাভূমি অঞ্চলের মাটি দেখা যায়, সেটা হলো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ভেতর এইখানে রয়েছে আলমোড়া বলে একটা জায়গা। উত্তরাখণ্ডের ভেতর আলমোড়া, এই আলমোড়াতেও ওই জলাভূমি অঞ্চলের মাটি দেখা যায় বা পিটি সয়েল দেখা যায়। এর পাশাপাশি এই যে ভারতের অন্যান্য বিভিন্ন নদী আছে সেই সমস্ত নদীর মোহনাতেও কিছু কিছু জায়গায় এই জলাভূমি অঞ্চলের মাটি দেখা যায়। যেমন কেরালাতে যে জলাভূমি অঞ্চলের মাটি দেখা যায় তার একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হলো কারি। কেরালাতে এই জলাভূমি বা পিটি সয়েলকে নাম দেওয়া হয় কারি। এরপরে বলি লবণাক্ত মাটি বা স্যালাইন সয়েল নিয়ে। নর্মালি এই জলাভূমি অঞ্চলের মাটিরই একটা স্পেশাল টাইপ হলো এই লবণাক্ত মাটি। যে মাটিতে লবণের পরিমাণ অনেক বেশি সেই মাটিটাকেই বলা হয় লবণাক্ত মাটি। আর এই মাটিটাকে বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রেহো, কল্লার, উসর, চোপান, এইসব রেহু, কল্লার, উসর, চোপান এইসব। তো এইগুলো হলো। বাকি থাকলো আরো দুটো, লাল মাটি আর পলি মাটি। লাল মাটি সম্পর্কে প্রথমে বলি। লাল মাটি নর্মালি মালভূমি অঞ্চলের মাটিকে বলা হয়। এই মাটিতে লোহার পরিমাণ অনেক বেশি থাকে, ফেরিক অক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে বলে এই মাটির রং লাল হয়ে যায়। এই মাটিতে চাষবাস তেমন খুব একটা হয় না, তবে মোটা দানার শস্যের চাষ এই মাটিতে কিছু কিছু জায়গায় করা হয়, যেমন জোয়ার, বাজরা, রাগি, তৈলবীজ এই সমস্ত জিনিস এই লাল মাটিতে চাষ করা যায়। এখন যেমনটা বললাম যে এই লাল মাটি নর্মালি মালভূমি অঞ্চলের মাটি, আর মালভূমিতে খনিজ সম্পদ সঞ্চয় থাকে, এই জন্য বলা যায় যে লাল মাটি খননের জন্য খুব পারফেক্ট। এবার এই লাল মাটি আর ল্যাটেরাইট মাটি অনেকে গুলিয়ে ফেলে। এই ল্যাটেরাইট মাটিও খানিকটা লাল টাইপের হয় আর লাল মাটিও লাল টাইপের হয়। ল্যাটেরাইট মাটি ইট তৈরির জন্য খুব পারফেক্ট, লাল মাটি খনন কাজের জন্য খুব পারফেক্ট। ল্যাটেরাইট মাটি লিচিং বা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, আর লাল মাটি ফেরিক অক্সাইডের জন্য লাল হয়ে যায়। এবার মৃত্তিকায় একটা ছোট্ট পয়েন্ট রয়েছে যে প্রাচীনকালে আর্কিয়ান যুগে গ্রানাইট আর নিজ শিলা থেকে যে সমস্ত মাটি তৈরি হয় সেই সমস্ত মাটিগুলোকে বলা হয় ওমনিবাস গ্রুপ অফ সয়েল বা ওমনিবাস সয়েল। আর্কিয়ান যুগের গ্রানাইট আর নিজ শিলা থেকে যে মাটি তৈরি হয় তাকে বলা হয় ওমনিবাস সয়েল। এই লাল মাটিটা ওই ওমনিবাস টাইপের সয়েল। এরপরে বলি পলি মাটি সম্পর্কে। নদীর পলি দিয়ে যে মাটি তৈরি হয় সেটাকে বলা হয় পলি মাটি। এবার নদীর পলি দিয়ে কিভাবে তৈরি হয় সেটা হলো যে নদীতে যখন বন্যা আসে তখন অনেকটা জায়গার এরিয়াতে নদীর জল ঢুকে যায়, তারপর যখন আবার জল সরে যায় তখন ওই নদীর জলে যে সমস্ত পলি ছিল সেই পলিগুলো মাটির উপরে থেকে যায়, ফলে ধীরে ধীরে ওই মাটির উপরে পলির একটা লেয়ার পড়ে যায়। ওই মাটিটাকেই বলা হয় পলি মাটি। এবার এই পলি মাটি দুই টাইপের হয়, একটা হলো নবীন পলি মাটি, একটা হলো পুরনো পলি মাটি। যে মাটিতে বন্যা হয় এবং নতুন নতুন করে পলি সঞ্চয় হতে থাকে সেটাকে বলা হয় নতুন পলি মাটি। আর যে মাটিতে অনেক আগে পলি পড়েছিল এখন আর পলি আসে না অর্থাৎ বন্যা হয় না সেই মাটিটাকে বলা হয় পুরনো পলি মাটি। এবার এই দুটোর আবার আলাদা স্পেশাল নাম আছে, যেমন এই নতুন পলি মাটিকে বলা হয় খাদর আর পুরনো পলি মাটিকে বলা হয় ভাঙর। খাদর আর ভাঙর, নবীন পলিমাটি বা নতুন পলিমাটিকে বলে খাদর, পুরনো পলিমাটিকে বলে ভাঙর। এই পলিমাটি চাষের জন্য সবচেয়ে সুইটেবল অর্থাৎ সবচেয়ে উর্বর। এখন এই পলিমাটিতে বিভিন্ন জিনিসপত্র মিশে থাকে, যেমন বালি, কাদা, পলি। পলি মাটিতে যদি বালির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় বেলে মাটি বা স্যান্ডি সয়েল। মাটিতে কাদার পরিমাণ বেশি থাকলে তাকে বলা হয় কাদা মাটি বা ক্লেই সয়েল বা এঁটেল মাটি। এঁটেল মাটি বা কাদা মাটি বা ক্লেই সয়েল। এখন মাটিতে যদি পলির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় পলি মাটি বা সিল্টি সয়েল বা স্লিটি সয়েল, যেটাই বলি না কেন, স্লিটি বা সিল্টি। পলি বেশি থাকলে ওটাকে নর্মাল পলি মাটিই বলা হয়। আর যদি এই কাদা, বালি আর পলি তিনটে ঠিকঠাক ভাবে মিশে থাকে সেক্ষেত্রে সেই মাটিটাকে বলা হয় দোআঁশ মাটি বা লোমি সয়েল। তো পলি মাটি চার রকমের হয়। পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল বলা হয়। যদি বালি বেশি থাকে তাহলে স্যান্ডি সয়েল, যদি কাদা বেশি থাকে তাহলে হচ্ছে ক্লেই সয়েল, আর যদি পলি বেশি থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় স্লিটি সয়েল। আর এই তিনটে জিনিসই মিশে থাকলে তাকে বলা হয় লোমি সয়েল।
বা দোআঁশ মাটি। এই স্যান্ডি সয়েলে শাকসবজির চাষবাস খুব ভালো হয়, যেমন শসা, তরমুজ, পেঁয়াজ এইসব। এই ক্লেই সয়েল বা এঁটেল মাটিতে ধান চাষ খুব ভালো হয়। স্লিটি বা পলি মাটিতেও ধান চাষ খুব ভালো হয়। আর লোমি সয়েল বা দোআঁশ মাটিতে গম, পাট, আলু, পেঁয়াজ এই সমস্ত চাষ হয়। লোমি সয়েল সব থেকে ভালো। লোমি সয়েল বা দোআঁশ মাটিতে যে কোনো চাষ খুব ইজিলি করা যায়। নর্মালি এই লোমি সয়েল বা দোআঁশ মাটিতে স্যান্ড বা বালির পরিমাণ থাকে প্রায় 40%, স্লিট বা পলির পরিমাণ থাকে প্রায় 40%, আর ক্লে বা কাদার পরিমাণ থাকে প্রায় 20%। তো পলি মাটি হলো ভারতের সবচেয়ে বেশি মাটি রয়েছে এই পলি মাটি, প্রায় 43%। পলি মাটি প্রায় 43%। তারপরে হলো লাল মাটি, প্রায় 18.5% বা 18.5%, 18 থেকে 19% মতন রয়েছে এই লাল মাটি। সবচেয়ে বেশি পলি মাটি, তারপরে হলো লাল মাটি, তারপরে হলো কালো মাটি, প্রায় 15% মতন। কালো মাটি প্রায় 15% মতন, আর ল্যাটেরাইট প্রায় 7 থেকে 8% মতো। ল্যাটেরাইট মাটি রয়েছে প্রায় 7 থেকে 8% মতন, আর বাকিগুলো টুকটাক করে কিছু কিছু আছে। তো জায়গার ভিত্তিতে ভারতে নর্মালি এই 8 ধরনের মাটি রয়েছে। এখন জিওগ্রাফি বা ভূপ্রকৃতির দিক থেকে নর্মালি 2 ধরনের মাটি হয়, একটা হলো জোনাল সয়েল, একটা হলো অ্যাজোনাল সয়েল, অর্থাৎ আঞ্চলিক মাটি আর অনাঞ্চলিক মাটি। অ্যাকচুয়ালি মাটি কিভাবে তৈরি হয়, একটা পাথর সেটা বহু বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় হতে 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 একদম মিহিদানায় পরিণত হয়ে যায়, আর ওই ক্ষয় হতে হতে ওই পাথরের গুঁড়োর সাথে জীবজন্তুর অবশেষ মিশে যায়, জীবজন্তু বা উদ্ভিদের অবশেষ মিশে যায়, অর্থাৎ অর্গানিক জিনিসপত্র ওর সাথে মিশে যায়। পাথরের ওই গুঁড়োর সাথে যদি অর্গানিক জিনিসপত্র মিশে যায়, সেটাকেই অনেকটা সময়ের ব্যবধানে শেষে গিয়ে বলা হয় মাটি। আলটিমেটলি কোনো একটা মাটি একটা পাথর থেকে তৈরি হয়। পাথর বা শিলা যে এরিয়াতে রয়েছে, মাটি যদি ওই এরিয়াতেই তৈরি হয়, সেক্ষেত্রে ওই মাটিটাকে বলা হয় জোনাল সয়েল বা আঞ্চলিক মাটি। আর পাথর বা শিলা যে এরিয়াতে রয়েছে, ওই শিলার মাটি ওই এরিয়াতে তৈরি না হয়ে অনেক দূরে গিয়ে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ওই মাটিটাকে বলা হয় অ্যাজোনাল সয়েল বা অনাঞ্চলিক মাটি। আমরা যদি পলি মাটির কথা বলি, এই পলি কোথা থেকে আসছে? পলি আসলে নদীর মাধ্যমে আসছে। এবার নদী তো পাহাড় কেটে ক্ষয় হয়ে আসে, নদী যখন পাহাড়ের ওপর থেকে যায়, তখন পাহাড়ের ওপর থেকে ক্ষয় করতে করতে ওই নদীর সাথে ছোট ছোট পাথরের কণা বা পাথরের ধুলো একসাথে নিয়ে যায়। এখন ওই নদীর ভিতরে যে সমস্ত জীবজন্তু রয়েছে বা নদীতে যে সমস্ত উদ্ভিদ রয়েছে, তাদের অবশেষ ওই সমস্ত পাথরের গুঁড়োর সাথে মিশে মাটি তৈরি হয়ে যায়, অর্থাৎ পলি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি ওই পলিটা আসছিল পাহাড়ের এরিয়া থেকে, কিন্তু পাহাড় থেকে পলি তৈরি হয়ে মাটি তৈরি হচ্ছে কোথায়? এই এরিয়াতে। এইখানে মাটির প্যারেন্ট রক, এইখানে মাটি তৈরি হচ্ছে। এই জন্যই এই পলি মাটিটাকে বলা হয় অনাঞ্চলিক মাটি বা অ্যাজোনাল সয়েল। এর পাশাপাশি এই যে মরুভূমি অঞ্চলের মাটি, এটাও কিছুটা অ্যাজোনাল সয়েল। মরুভূমি অঞ্চলে কি হয়, বায়ু প্রবাহের মাধ্যমে এক জায়গা থেকে ধুলোবালি উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে, সেখানে গিয়ে মাটি তৈরি হয়, ফলে এই মরুভূমি অঞ্চলের মাটিটাকেও অ্যাজোনাল সয়েল বলা যায়। পলি মাটি আর মরু অঞ্চলের মাটি এই দুটোকে অ্যাজোনাল সয়েল বলা যায়। বাকি যতগুলো মাটি আছে সবগুলোকেই বলা হয় জোনাল সয়েল বা লোকাল সয়েল বা আঞ্চলিক মাটি। তাহলে মাটির ক্লাসিফিকেশন তো বললাম, কোথায় কোন মাটি আছে সেই হিসাবে কত? 8 ধরনের মাটি। আর এই 8 ধরনের মাটি ডিসাইড করে দেয় ভারতের একটা ডিপার্টমেন্ট রয়েছে বা একটা ইনস্টিটিউট রয়েছে, ICAR, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ এই ইনস্টিটিউট বা এই ডিপার্টমেন্টটা ভারতের মাটিকে 8টা ভাগে ভাগ করে দেয়। এবার মাটি সম্পর্কে আরো অনেক কিছু আছে, বলি এক এক করে। মাটিকে আমরা যদি মাটির নিচে যেতে থাকি, তাহলে দেখবো যে মাটির নিচে একটুখানি নিচে এক রকমের মাটি, তার নিচে মাটি আরেকটু শক্ত হয়ে যায়, তার নিচে মাটি আরেকটু শক্ত হয়ে যায়, তার নিচে আরো শক্ত হয়ে যায়। তো এইগুলোকে বলা হয় মাটির বিভিন্ন লেয়ার, বা এটাকে হরাইজনও বলা হয়। মাটির লেয়ার বা হরাইজন। মাটির নিচে একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত মাটির বিভিন্ন টাইপ দেখা যায়। যেমন মাটির একদম উপরে যে লেয়ারটা থাকে সেটা খুব নরম হয়, এটাকে বলা হয় ও লেয়ার বা ও হরাইজন। ও, তারপর এ, বি, সি, তারপরে হলো আর। এইগুলোকে আলাদা আলাদা হরাইজন বলা হয়। ও হরাইজন, এ হরাইজন, বি হরাইজন বা বি লেয়ার, সি লেয়ার, আর লেয়ার। আর দিয়ে বোঝায় রকি লেয়ার। একদম ও হরাইজন, এখানে মাটি একদম মিহি হয়। তারপর এ হরাইজনে মাটি একটু দানাদার হয়, বি হরাইজনে আরো দানাদার হয়, সি হরাইজনে আরো বেশি দানাদার হয়। অর্থাৎ এরকম বড় বড় মাটির দানা দেখা যায় বা পাথরের দানা দেখা যায়। আর এই আরে দেখা যায় বড় বড় পাথরের চাং। ওকে বলা হয় ও হরাইজন বা ও লেয়ার বা অর্গানিক লেয়ার, যদিও এটাকে অর্গানিক সয়েলও বলা হয়। এ কে বলা হয় টপ সয়েল, এ লেয়ারের সয়েলকে বলে টপ সয়েল। তারপর বি লেয়ারের সয়েলকে বলে সাব সয়েল। সি লেয়ারের যে সয়েল বা মাটি সেটাকে বলা হয় প্যারেন্ট সয়েল।
আর আর লেয়ারের যে সয়েল সেটাকে বলা হয় বেড রক। এইগুলোর আলাদা আলাদা নাম আছে, এগুলো সম্পর্কে অনেক ডিটেলসে কিছু আছে, সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই। ওকে বলা হয় অর্গানিক লেয়ার, তারপর টপ সয়েল, সাব সয়েল, প্যারেন্ট সয়েল আর বেড রক। একদম উপর থেকে যদি দেখি, এই হাইট বিভিন্ন লেয়ারের বিভিন্ন রকম হাইট হয়, সেই হাইটটা আমি একটুখানি বলে রাখি, এগুলো যদিও না জানলেও চলে। এখান থেকে মোটামুটি 2 ইঞ্চি পর্যন্ত থাকে এই অর্গানিক লেয়ার। এই লেয়ারের একদম উপরে এইখানে থাকে হলো হিউমাস, অর্থাৎ জীবজন্তুর অবশেষ এই ও লেয়ারের একদম উপরে থাকে। ও লেয়ারের একদম উপরের যে সারফেস সেটাকে বলা হয় হিউমাস। তারপর এই যে এ লেয়ার বা টপ সয়েল, এই টপ সয়েলে ছোট ছোট গাছের শিকড় থাকে, চারা গাছের শিকড়। এ লেয়ারে চারা গাছের শিকড় থাকে, এটা নর্মালি উপর থেকে 1 ফুট হাইট পর্যন্ত হয়, 10 ইঞ্চি থেকে 1 ফুট থেকে। তাহলে যদি বলি যে মাঝখানে এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে ও লেয়ারের পরে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি। এইটা হলো মোটামুটি 8 বা 10 ইঞ্চি মতন হয়। এরপর এ থেকে বি পর্যন্ত এই ডিস্টেন্সটা মোটামুটি 2 থেকে 2.5 ফুট। একদম ওপর থেকে যদি বলি তাহলে মোটামুটি 3 বা 3.5 ফুট মতন হয়। তো এই হাইট আমাদের খুব একটা না জানলেও চলবে। এই যে বি বা সাবসয়েল, এখানে বড় বড় গাছের শিকড় থাকে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে মাটির নিচে বিভিন্ন জন্তু জানোয়ার থাকে, যেমন ছুঁচো, ইঁদুর, সাপ, এরা সব এই টপ সয়েলের ভেতরেই থাকে। এরপর এই যে সি লেয়ার, এই সি লেয়ারে তেমন কিছু থাকে না। এখান থেকে মাটির দানা একটুখানি বড় বড় হতে শুরু করে, অর্থাৎ পাথরের পরিমাণ টুকটুক টুকটুক করে দেখা যায় এই লেয়ারের নিচে। আর আর লেয়ারের ওপরে নর্মালি এই জায়গা থেকে মাটিতে জল থাকা শুরু হয়। এই যে মাটি খুঁড়লেই জল পাওয়া যায়, সেটা নর্মালি এই সি আর আর এর মাঝখানে এই লেয়ার থেকে শুরু হয়। এর নিচে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেন্থে জল থাকে, তবে জলটা শুরু হয় নর্মালি এই লেয়ার থেকে। এখন এই যে 3টে লেয়ার ও এ বি, এই 3টেকে একসাথে বলা হয় সোলাম। ও এ বি এই 3টে লেয়ারকে একসাথে বলা হয় সোলাম। তো এইগুলো হলো মাটির বিভিন্ন লেয়ার, আর এই সমস্ত লেয়ারকে একসাথে বলা হয় সয়েল প্রোফাইল। সবগুলোকে একসাথে বলা হয় সয়েল প্রোফাইল। আর সয়েল বা মৃত্তিকা বা মাটি নিয়ে পড়াশুনো, সেটাকে বলা হয় পেডোলজি। মাটি নিয়ে পড়াশুনো পেডোলজি। আর এই মাটির পিএইচ অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন এর ভ্যালু হলো 6 থেকে 7.5 এর ভেতরে হয়। নর্মালি মাটির পিএইচ হয় 6 থেকে 7.5। কোনো একটা জিনিস তার পিএইচ যদি 7-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তাকে বলা হয় বেসিক বা ক্ষারীয়। আর যদি কোনো জিনিসের পিএইচ 7-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যাসিডিক। এখন আমরা জানি যে বিভিন্ন জায়গার জমিতে বা বিভিন্ন জায়গায় মাটিতে বিভিন্ন রকম চাষ হয়। এই চাষবাসের ফলে কখনো কখনো মাটির পিএইচ এই রেঞ্জ থেকে কম বা বেশি হয়ে যায়। মাটি যদি 6-এর কম হয়ে যায়, মাটির পিএইচ যদি 6-এর কম হয়ে যায়, সেক্ষেত্রে ওই মাটিতে চুন ছড়ানো হয় বা চুনের গুঁড়ো ছড়ানো হয়। অর্থাৎ মাটি যদি বেশি আম্লিক হয়ে যায়, সেক্ষেত্রে চুন ছড়ানো হয়। আর মাটির পিএইচ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে মাটিতে জিপসাম ছড়ানো হয়। এখন পিএইচ বেড়ে যাওয়া মানে মাটি যদি ক্ষারীয় হয়ে যায়। মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, সেক্ষেত্রে মাটিতে জিপসাম ছড়ানো হয়। আর মাটি যদি আম্লিক হয়ে যায়, সেক্ষেত্রে চুন ছড়ানো হয়। তো যাই হোক, এই হচ্ছে ভারতের বিভিন্ন টাইপের মাটি বা মৃত্তিকা।